সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রবাস ও জীবন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রবাসীদের দুঃখ বেদনা, ভালোবাসা, হাসি কান্না এবং অনেক স্মৃতি আমরা এখানে তুলে ধরব। আপনারা জানেন, ইউরোপের মধ্যে ইটালি হচ্ছে একটি স্বপ্নের দেশ, স্বপ্ন গড়বার দেশ। অনেকে নিজেদের স্বপ্ন, পরিবারের স্বপ্ন গড়বার জন্য ইটালিতে যেয়ে থাকেন। ইতালিতে বসবাস করছে। বাংলাদেশি নারীরা ওখানে নিজেদের প্রতিষ্ঠিত করতে গড়ে তুলেছে বুটিক, ফ্যাশন ডিজাইন সহ নানা রকম কাজ। পুরুষেরাও ভিন্ন ভিন্ন কাজ নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে। এই শহরের একটি পার্কের নাম দেয়া হয়েছে লালন পার্ক। বিশেষ বিশেষ দিনগুলোতে সকল বাংলাদেশিরা এই মাঠে একত্রিত হয়ে তাদের সুখ দুঃখ, হাসি কান্নার কথা একে অপরকে খুলে বলতে পারেন। আমরা এখন ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিক, তাদের মনের দুঃখ বেদনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি 2010 সালে ইতালির উদ্দেশ্যে রওনা দিই। রওনা দেওয়ার পরে প্রথমে বাংলাদেশ থেকে আমি ইরানের উদ্দেশ্যে রওনা দিই। ইরানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যেমন এখান থেকে আমি এয়ার এয়ারলাইন্সে ইরানে যাই। যাওয়ার পরে ওইখান থেকেই যেমন আমাদের যাইতে হবে ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস। তা তুর্কি থেকে কীভাবে যাইতে হয়, তুর্কি যাইতে হয় হলো বিভিন্ন পথ হাঁটতে হয়, তারপরে আবার গাড়ি আছে, গাড়িতে যাইতে হয়, বিভিন্নভাবে কষ্ট করে কি সারা রাত হাঁটতে হয়, অনেক বরফের মধ্যে, পাহাড়ের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু আমাদের ওখানে যাইতে হয়। কিন্তু এমনও দেখছি যে রাস্তা দিয়ে যখন হাইটে গেছি অনেক লাশ পড়ে রয়েছে বরফের মধ্যে, শক্ত হয়ে রয়েছে, এরকম লাশও দেখে গেছি আমরা। কিন্তু এই কষ্ট স্বীকার করে আমরা গেছি। এই গ্রিসে ঢোকার পরে ওইখানে যেমন আমরা প্রথমে 6 মাসের কাগজের জন্য চেষ্টা করি যে এখানে তো একটা রোড পারমিট লাগবে, কিন্তু চেষ্টা করার পরে অনেক চেষ্টা করি কিন্তু লাস্টে ব্যর্থর মধ্যেই বলা যায় 2 বছর চলে যায় এইভাবে, কিন্তু রোড পারমিটই পাই না। কিন্তু আমরা লুকাই লুকাই একদিন যদি কাজে যাই, দেখা গেল 1 মাসে একদিন যাই, 2 মাসে একদিন যাই, এইভাবে যাই কিছুদিন, কিন্তু ডেলি আর কাজে যাইতে পারি না, কারণ পুলিশের অনেক সমস্যা, কারণ কাগজ ছাড়া লোকের। 6 মাসের কাগজ করার পরে একটা যেমন কাজ পাই, কাজ পাওয়ার পরে ওইখানে কিছুদিন কাজ করার পরে আমাদের উদ্দেশ্য হলো মিনি ইতালি যাব। দিনে 3বার 4বার হয়রানি হইতে হয় গ্রিসে, অনেক কষ্ট করে ওইখানে 4 বছর কাটাই। 4 বছর কাটানোর পর ওইখান থেকে আবার মনে করি যে কিভাবে যাওয়া যাবে ইতালিতে। কিন্তু ইতালি ওই সময় ইতালি যাওয়ার খুবই ডিফিকাল্ট, কারণ ইতালি ঢোকা যায় না। পরে যেমন অনেক কষ্টের মাধ্যমে এক দালালের মাধ্যমে যেমন আমরা কিছু টাকা কন্ট্যাক্ট করে ওইখান থেকে ইতালি যাই। ইতালি যাওয়ার পরে যেমন এই দালালের টাকা নেয়, নেওয়ার পরে যেমন ওইখানে ইতালিতে যাওয়ার পরে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। প্রথমে নতুন একটা মানুষ গেলে তার কিন্তু সব সময়ই অনেক কষ্টের মধ্যেই থাকতে হয়। আমরা প্রথম নতুন অবস্থা তার কাজ বাজ কিছুই করতে পারি না, কারণ দেখা গেল যে একজনের আত্মীয় স্বজনের বাসায় থাকতে হয়। থাকার পরে যেমন এইভাবে আমাদের 5 বছর কাটে গেছে, আমি কিন্তু 6 মাসের কাগজও করতে পারি নাই। অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টার পরে যেমন সারদানি একটা শহর আছে দ্বীপের মধ্যে, ওখানে যাইতে হয়, শিপে ছাড়া যাওয়া যায় না, আর বিমানে যাওয়া লাগে। ওই শহরে যে যেমন কাগজ করি, কিন্তু কাগজ করতে অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে, কিন্তু ওই কাগজটা করছি 5 বছর পরে।
পরে যেমন আমরা কাজ করছি যেমন কাজ করার পরে ভালোই কিছু রেভিডেন্স ইনকাম হয়েছে। হওয়ার পর ওই রেভিডেন্সগুলো আমরা শুধু বাংলাদেশেই বাংলাদেশেই কিন্তু পাঠাই। এই রেভিডেন্স কিন্তু আমরা আর ওইখানে আর রাখি না, খাওয়া দাওয়া যা করি যা বাঁচে আমরা বাংলাদেশেই দিই। দেওয়ার পরে যেমন আমাদের কিন্তু পাসপোর্ট দেয় 5 বছরের, ওই সময়ে 5 বছরের দেয়। আমাদের যখন পাসপোর্ট করতে আমরা অ্যাম্বাসিতে যাই, অ্যাম্বাসিতে যাওয়ার পরে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। একটা মানুষের যে মূল্য আছে, আমার মনে হয় যে অ্যাম্বাসিতে গেলে এই মানুষটার সেইভাবে মূল্যায়ন করে না, যে আমরা যে একজন প্রবাসী এত কষ্ট করে ইউরোপে আসছি, যে টাকা কামানোর জন্য, এই টাকাটা তো আমরা কি করি বাপ মায়ের হাসি। এক মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেশিও পাঠাই। এভাবে আমরা কিন্তু বাংলাদেশের রেমিডেন্স পাঠাই, কারণ আমরা এটা বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের আকুল আবেদন যে আমরা এত কষ্ট করি প্রবাসে যে এত কষ্ট করার পরও আমাদের কিন্তু অ্যাম্বাসিডার লোকে কখনো সম্মানটু যে দিবে সেটাও দেয় না। এই পাসপোর্টের জটিলতাটা কাইটা গেলে আমরা যেমন আরও টাকা পয়সা ইনকাম করতে ভালো পারবো, সব কিছুই সম্ভব, আমাদের কাজেও আমরা শান্তি পাবো। আর না হলে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনারা বসে রয়েছেন, আপনাদের কিন্তু বাংলাদেশ থেকেই পাঠাইছে আমাদের সেবার জন্যে। আমরা তো ওই সেবাটাই না পাই, তাহলে কিন্তু মনে করেন আমাদের অনেক একটা কষ্টের মধ্যেই থাকতে হয়। বিভিন্ন সময় যারা কাগজ নাই তাদের কিন্তু কাজ বললে ভুল, কারণ প্রথম ব্যবসা করতে হবে, দীর্ঘদিন ব্যবসা করতে হয়েছে। যখন কাগজ না পাইছি, যখন 6 মাসের কাগজ পাইছি রোড পারমিশন, তখন আমরা কাজ করতে পারছি। কিন্তু কাজ করছি, আমরা বিভিন্ন হোটেলে কাজ করছি। আমি দীর্ঘদিন একটা আলবার্কে হোটেলে কাজ করছি, ফরেস্টার, কারণ থাকার হোটেল, তরমিনা পার্ক হোটেল নাম। একটা হোটেলে কাজ করলে হোটেলে 8 ঘন্টা কন্ট্রাক্ট করে। 8 ঘন্টা কন্ট্রাক্ট হিসাবে যেমন যদি 1500 টাকা কি 1600 ইউরো বেতন পাওয়া যায়, বাংলাদেশি ওই কনভার্ট করলে 45 টাকা রেট, 42 টাকা রেট, ওইভাবে যা আসে 2.5 লাখ টাকা আসে। আমি মনে করি যে বৈধ পথে যাওয়াটাই বেটার, এভাবে অবৈধ পথে কেউ যেন না যায় বিদেশে। আজকে মনে করেন যে ইতালি গেছে অমুকের পোলা, আমার পোলাও ছেড়ে দেই, কিন্তু যে এই হাঁটা পথে অনেক কষ্ট, আপনারা এইভাবে আমি মনে করি না যাওয়াটাই ভালো। কারণ আমরা গেছি, অনেক কষ্ট হয়েছে, কারণ এই কষ্টটা আমরা নিজ চোখে দেখছি বিধায় কিন্তু আপনাদের বলতেছি। কাজ করবেন, টাকা কামাই করবেন, বাংলাদেশে পাঠাইবেন রেমিডেন্স, বাংলাদেশ উন্নত হবে। আমরা কিন্তু এই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা ইতালিতে গেছি। আমি 11 বছর থেকে তরবিনা তারায় আছি। এইখানে আমি একটা শোরুম নিয়েছি, ছোটোখাটো শোরুম এইখানে। এটা বাংলাদেশের মতো, এখানে আমরা খুব আনন্দে আছি সবাইকে নিয়ে, সব বাঙালিরা আছে এখানে, এই জন্য অনেক ভালো লাগে। আমার এই ছোটোখাটো শোরুমে, ছোটোখাটো প্রতিষ্ঠান, সব রকম ড্রেসই পাওয়া যায়, শাড়ি, 3 পিস, ব্লাউজ, মেয়েদের এবং পুরুষদের পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি এগুলোও পাওয়া যায়, সব কিছু, সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে। আমরা অনেক ভালো আছি, সব বাঙালিরা মিলেমিশে আনন্দে থাকি, সবার সাথে আমরা দুঃখ সুখ শেয়ার করে খুবই আনন্দে দিন কাটাই। সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, সবাই আমাদেরকে ভালোবাসে, সবাই আসে, এই জন্যই আমাদের এখানে। আমরা সীমিত লাভে মানুষকে প্রত্যেকটা জিনিস দেওয়ার চেষ্টা করি, এবং মানুষ যাতে করে আমাদের কাছে এসে পণ্য পায় সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। বলতে পারেন এটা একটা মানব সেবা। আমরা সেই মানব সেবার দৃষ্টিকোণ থেকেই আমরা চেষ্টা করি খুব কম প্রায় 12 বছর ইতালিতে। আর তুর্কিনা তারা তো ভালো লাগারই কথা, কারণ আমরা তো সব বাঙালিরা এখানে আছি। আর এখানে দেখা গেছে এই যে ভাবি দোকানে আসে, আগে তো বাংলাদেশ থেকে সবসময় কাপড় আনা হতো, এখন তো সুলতানা ভাবি, লায়লা ভাবি, এখন দেখি এই যে এই ভাবিও আসছে, সব ধরনের কাপড় চোপড় এখানে পাওয়া যায়। আমি আসছি ভিয়া প্রিনিস্তিনা থেকে।
এই জায়গার চা সিঙ্গারা সবকিছুই খুব কম দাম বা বাঙালি ফ্লেভারে পাওয়া যায় সবকিছু, যার অন্য দিকের তুলনায় অনেক কমে পাওয়া যায়, অনেক কম দাম, খাইতে ভালো সুস্বাদু বাঙালি স্বাদ। কাজের ফাঁকে ফাঁকে আসা হয় হঠাৎ যখন এখানে ভিন্ন ভাষাভাষীর মানুষের মাঝেও আমরা এক টুকরো বাংলাদেশ, এক টুকরো বাংলাদেশ, নানান জেলার মানুষ সমাহার আমাদের এই তর্পিনাতারায়। আপনি সব জেলার এখানে সমিতি আছে, সব জেলায় মিলেমিশে আমরা ঐক্যবদ্ধভাবে চলতেছি, ভালো লাগে। আসলে এখানে থাকতে থাকতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি আমরা যে এখানে নানান খাবার আমাদের প্রয়োজন নেই, আমাদের দেশীয় খাবার যেটাকে বলে ঝালমুড়ি, ফুচকা, আলু চপ, পেঁয়াজু, মোটামুটি বাংলা রেস্টুরেন্টের ভরপুর সমাহার তর্পিনাতারা। আবার এই যে সুলতানা ফ্যাশন, লায়লা ফ্যাশন, সাবরিনা ফ্যাশন, নানান এখানে কাপড়ের দোকানের এখন ভরপুর। দেখা যায় আগে আমরা যেমন দেশ থেকে কার্গো করে আনতাম, এখন আর কার্গোর প্রয়োজন পড়ছে না, এখন দেশীয় জিনিস আমরা হাতের মুঠোয় পাচ্ছি। সবজি থেকে শুরু করে মাছ মাংস মোটামুটি সব কিছুই তর্পিনাতারায় ফ্রেশ পাওয়া যায়। এর জন্য আর কোথাও অন্য কোথাও যাওয়ার হাজারের উপরে বাংলাদেশিদের বসবাস, যেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকে সন্ধ্যা সারাটি ক্ষণই মনে হয় যেন এটি একটি বাংলাদেশ। বিকেল হলেই এই পার্কে এসে জড়ো হয় শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা সহ নারী পুরুষ। কেন বলা হয় এইটিকে লালন পার্ক? 2011 সালে এখানে লালন উৎসব অনুষ্ঠিত হয়েছিল, আর সেই উৎসবের মধ্যে দিয়েই বাঙালিদের কাছে পরিচিত পেয়েছে এই পার্কটি, যার নাম লালন পার্ক নামে খ্যাত। বিকেল হলেই এখানে শিশু কিশোররা এসে জড়ো হয়, সেই সাথে মা বোনেদের আড্ডা। সুধীরবৃন্দ, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের একটি দেশ হলো কাতার। কাতার যে দেশটা সারা বিশ্বের কাছে কোটিপতি দেশ হিসেবে পরিচিত। কাতার মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে কাতারই সবচাইতে ছোট দেশ। 1971 সালের পূর্বে কাতার ইউনাইটেড কিংডমের অধীনে একটি অংশ ছিল। 1971 সালের পরপরই তারা ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা লাভ করে। তারপর খুব অল্প সময়ে ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করে। কাতারের সবচাইতে বড় শহর ও রাজধানী দোহা। কাতারের এই দোহাতে সবচাইতে বেশি জনসংখ্যা বসবাস করে। কাতারের মোট জনসংখ্যার 14% শুধু কাতারের স্থানীয় মানুষ, বাকি 86% মানুষ বিদেশি। কাতারে বিশ্বের 150টি দেশের মানুষ বসবাস করে। বাংলাদেশ থেকেও বহু মানুষ এই কাতারে বসবাস করছে। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ ডাক্তার, আবার কেউ ইঞ্জিনিয়ার হয়ে তাদের জীবন অতিবাহিত করছে। এই সকল প্রবাসীরা মনের টানে, নারীর টানে শত কষ্টের পরও ছুটে আসে নিজ দেশে। আমরা এখন কাতার প্রবাসী একজন ভাইয়ের সাথে কথা বলছি এবং তিনি আমাদেরকে কাতারের জীবনযাপন কেমন তা আমাদেরকে জানাচ্ছেন। আমি প্রবাসে আসলে একেবারে হুট করেই যাওয়া, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। এখানে আমি বিজনেসের সাথে রিলেটেড ছিলাম। তো সবাই জানে বাংলাদেশের বিজনেস একটু খারাপ পজিশন, মানে খারাপ একটা ওয়ে দিয়ে যাচ্ছে, যার কারণে ওইভাবে রিশাফেল করতে পারি নাই। তো হুট করেই কাতারে যাওয়া এক ফ্রেন্ডের মাধ্যমে। তো এনিওয়ে ফ্রেন্ড ঠিকই নিয়েছে, বাট ও যেভাবে বলে কয়ে নিয়েছে আসলে ঠিক ওইভাবে ও কথা রাখতে পারে নাই। ফার্স্ট অফ অল ও বলেছে যে আসো, আমি একটা কাজের ব্যবস্থা করে দিব। তো ও ঠিকই নিয়েছে, বাট কোনো কাজটা তো আমাকে দিতে পারে নাই। আর এটা শুধু আমি না, কাতারে অনেক প্রবাসী আছে যারা দীর্ঘদিন যাবৎ আছে ওইখানে। কাজের খুব খারাপ একটা পরিস্থিতি, মানুষ যাচ্ছে ঠিকই, বাট কেউ ওইভাবে কাজ পাচ্ছে না। তো আমিও খুব স্ট্রাগল করেছি। প্রথমে 3 মাস 4 মাস ওখানে বসেই ছিলাম, কোনোভাবেই কেউ আমাকে কোনো কাজ ম্যানেজ করে দিতে পারছিল না। পরে নিজের চেষ্টায় অনেক ধৈর্য ধরে থেকে তারপরে
আস্তে আস্তে ছোটোখাটো কাজ গোছায় গোছায় একটু একটু করে আমি আজকে একটু ভালো অবস্থানে এসেছি মনে করি, বাট আরও ভালো অবস্থানে যাওয়ার দরকার। তো এটা এখনও সাফিসিয়েন্ট আমার জন্যে। তো ফ্যামিলির কথা চিন্তা করেই এখনও আসি আর কি। তো দেশে আসছি ছুটিতে, তো আই থিঙ্ক মানুষ প্রতারিত হতো আপনার এখান থেকে ঠিকভাবে টাকা পয়সা দেওয়ার পর, টাকা পয়সা ওভাবে দেওয়ার পর যেতে পারতো না, বাট এখন যেতে পারছে ঠিকই, বাট এখন অন্য একটা প্রলোভন দেখে যে আসো এখানে ভালো অপরচুনিটি আছে, ভালো কাজ আছে, আমি তোমাকে দেখবো, আমাদের এখানে অনেক দিনের চেনা জানা লোকজন আছে, একটা ব্যবস্থা করে দেবো, এইভাবে এখন আবার নতুন একটা প্রতারণার ট্র্যাক চেঞ্জ করেছে। টাকা বেশি নিচ্ছে ঠিকই, টাকা দিয়ে ওকে ওই দেশে নিয়ে যাচ্ছে ঠিকই, বাট কেউ কাজ দিতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রতারণার ফাঁদ। আর ওইখানে বেসিক্যালি কাজের খুবই হ্রাস, ওইখানে কাজ নাই বলতেই চলে। প্রতারণার ফাঁদ থেকে যদি আমাদের বাঁচার একটা ওয়ে আছে, কেউ যদি আমরা যাই, ফার্স্ট অফ অল আমরা একটা প্র্যাকটিক্যালি হাতের অনেক কাজ আছে যেগুলি আমাদের যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সেগুলি আমাদের সাপোর্ট করে, যে কোনো হাতের কাজ। এগুলি যদি জানা থাকে তাহলে যে কোনো জায়গায় মানুষরা একটা ব্যবসা করে নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে প্রতারণা ফাঁদ থেকে বাঁচতে হলে মানুষ সাধারণত নিজেদের মধ্যে রিলেটিভ কেউ যদি থাকে দীর্ঘদিন ধরে আছে, তারা একটা ভালো অবস্থায় আছে, এই অবস্থায় তারা তাদেরকে ইনশিওর করতে পারে যে আপনারা আসেন, আমি অ্যাটলিস্ট আপনাদের কোনোভাবে হেল্প করবো। এরকম কোনো রিলেটিভ থাকলে যাওয়া যায়। আমি যেমন যায় কাউরে পাই নাই, তো আমার এটার জন্য খুব কষ্টে ছিলাম আমি, কারণ পরিচিত একটা মানুষ থাকা মানে ওইখানে অনেক বড় একটা সাপোর্ট। এই জিনিসটা যদি কেউ পায় সেটা তার জন্য মেন্টালি ভাবে অনেক সাপোর্ট করে। সরকারিভাবে অনেক সময় যায়, তারপরে যেরকম বলে বাট 100% টু বি অ্যাকুরেট কিছুই থাকে না। হ্যাঁ, ওইখানে এমন একটা পরিস্থিতি যে ওইখানে মাটিতে পাড়া দিলেও মাটি বলে যে আমাকে টাকা দে, মানে সিস্টেমগুলি মানুষ এরকমভাবে ছড়ায় ছিটিয়ে রাখছে। সরকারিভাবে সরকার ঠিকই নেয়, বাট এখানে কিছু মানুষ অসাধুভাবে টাকা ইনকাম করার কিছু ফিন্দি ফোকর করে। সরকারিভাবে গেলে দেখা গেছে টাকা পয়সা কম লাগে, একটু মানসিক চাপ নিয়ে যদি এখানে থাকে তাহলে কেউ কেউ আসে। পরিবার ছাড়া বিদেশে থাকা এটা অবশ্যই যে কোনো একটা মানুষের জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক। ইয়াং থাকলে একটা সময় বয়সের কারণে ফ্যামিলির টানে একটু মানুষ ফ্যামিলির প্রতি একটু আসক্ত থাকে। তো আমারও 2টা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে। তো ওদের জন্য অবশ্যই খারাপ লাগে, যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম আর ওইখানে যেভাবে কাজ করি নন স্টপ 12 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটি শেষে ওদের সাথে ভিডিও কলে কথা বলে, এটা আসলে খুবই কষ্টদায়ক। দীর্ঘদিন বিদেশে থাকা ছোট ছোট বাচ্চাদের রেখে এটা খুবই পীড়াদায়ক, বাট কিছু করার নাই। তো এই জন্যে আসলে অনেক কিছু না চাইলেও করতে হয়। তো যারা আসছেন তারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন খুব বেশি গ্যাপ না দিয়ে অ্যাটলিস্ট দেশে এসে ঘুরে পরিবারকে সময় দেওয়ার। আমি আসলে খুব ফিল করি বাচ্চাদেরকে। তো এটা খুবই পীড়াদায়ক। হ্যাঁ, আসলে সব সময় ওদের জন্য মনটা তো খারাপ হয়, ওরা ভয়েস মেসেজ করে, ওদের মেসেজ শুনি, একটু খারাপ লাগে। তো তারপর কি করার, থাকতে হয় আর কি। প্রবাস ও জীবন এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সবার উদ্দেশ্যে। আমরা যারা প্রবাসে থাকি, নট অনলি মিডল ইস্ট কান্ট্রি, ওভারঅল যত অন্যান্য ইউরোপ আমেরিকা যারাই থাকি, তো আমাদের সবার প্রতি একটা মেসেজ থাকবে, আমরা যারা বিদেশে আছি তারা সব বাঙালি আছে, সবাই যেন একটু মিলেমিশে থাকি, সবাই সবার পাশে থাকি। পুরো অনুষ্ঠান ব্যাপী আপনারা প্রবাসীদের অনেক দুঃখ বেদনার কথা, অনেক স্মৃতির কথা তুলে ধরেছে, আপনারা দেখেছেন। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।